ফিওনা মুখ ফিরিয়ে মৃদু কণ্ঠে বলল। না, খাবো না, খিদে নেই। জ্যাসপার ভ্রু কুঁচকে ফিওনার পাশে গিয়ে দাঁড়ালো। হামিংবার্ড, খিদে না থাকলেও কিছু খেতে হবে, না খেলে অসুস্থ হয়ে যাবে। চলো, তোমাকে খাওয়াতে হবে। ফিওনা মাথা নেড়ে বসলো। তোমাকে আমার জন্য ঝামেলা করতে হবে না, আমার খিদে নেই, আমি ঠিক আছি। কিন্তু জ্যাসপার এক পা পিছু হটল না। কথা না বাড়িয়ে চুপচাপ বসো, আমি খাবার নিয়ে আসছি। জ্যাসপার সোজা কিচেনে প্রবেশ করলো। কিচেনে থাকা ফ্রিজ খুলে ভেতর থেকে হালকা ও গরম খাবার বের করলো। রাতের জন্যে সে স্টিমড ড্যাম্পলিংস, স্টাফড ভেজিটেবল ও চিকেন দিয়ে তৈরি ও একটি বাটি মিষ্টি কর্ন স্যুপ গরম করলো। ট্রেতে খাবার সাজিয়ে নিয়ে লিভিং রুমে ফিরে এলো। ফিওনা তখনও সোফায় বসেছিল, হাতের বইটা বেখিয়ালে ধরে রেখেছে। জ্যাসপার খাবারের ট্রেটা টেবিলে রাখলো আর ফিওনার পাশে বসলো। তুমি নিজের খেয়াল রাখতে জানো না, তাই তোমার জন্য আমাকে সব সময় থাকতেই হবে। এখন চুপচাপ খাও। জ্যাসপার বলল। ফিওনা মুচকি হেসে বলল, তুমি তো সবসময় ভয় দেখাও, আর আমিও তোমার হুমকি বাধ্য। জ্যাসপার কোনো উত্তর দিল না। সে চামচ তুলে প্রথমে একটি ড্যাম্পলিং ফিওনার মুখের সামনে ধরল। মুখ খোলো। ফিওনা একটু ইতস্তত করলেও জ্যাসপারের জেদের কাছে হার মানল। মুখ খুলে এক চামচ খাবার নিল। ড্যাম্পলিংয়ের নরম মশলাদার স্বাদ তার মুখে মিশে গেল। ভালো? জিজ্ঞেস করলো জ্যাসপার। ফিওনা মৃদু হাসি দিয়ে বলল, তুমি কি জানো এমন কেউ আমাকে আগে খাওয়ায়নি, মানে গ্রান্টপা আর মিস ঝাং ছাড়া। জ্যাসপার হাসলো। আমি সব কিছুই প্রথমবার করি হামিংবার্ড, আর এখন তুমি কেবল খাও। ফিওনা এবার জোর করে বলল, তুমি নিজেও কিছু খাও, আমি একা খাবো না। জ্যাসপার কিছুক্ষণ বিরতি দিয়ে চামচ তুলে নিজের জন্যেও এক টুকরো ড্যাম্পলিং নিল। ঠিক আছে, আমিও খেলাম। এবার খুশি? ফিওনা মুচকি হেসে বলল। খুশি নই, কিন্তু মেনে নিলাম। খাওয়ার সময় হঠাৎ জ্যাসপার একটি মিষ্টি কর্ন স্যুপের চামচ ফিওনার মুখের সামনে ধরল। ফিওনা চামচ থেকে স্যুপ খাওয়ার পর জ্যাসপার এক মুহূর্ত থেমে তার গালে হালকা একটি চুমু খেলো। ফিওনা চমকে উঠে বলল, তুমি চুমু কেন দিলে? জ্যাসপার শান্তভাবে বলল, তোমার খাবার খাওয়ার পুরস্কার। ফিওনা লজ্জায় মুখ ফিরিয়ে বলল, তুমি সত্যি পচা। জ্যাসপার হেসে উঠল। হ্যাঁ, তবে আমার হামিংবার্ড এই পচা মনস্টারকেই পছন্দ করে। পেরিয়ে গেছে অনেকটা সময়। 2 মাস ধরে ভার্সিটি এবং পড়াশোনার প্রতি ফিওনার কোনো মনোযোগই ছিল না। আজ রেজাল্ট বের হতেই তার মনের ভিতর যে ভয় ছিল সেটাই বাস্তবে রূপ নিল। খাতায় তার নাম্বার দেখে নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিল না। লিন আর লিয়া তার এই অবস্থা দেখে বুঝতে পারছিল যে ফিওনার জীবনে কিছু একটা গভীরভাবে প্রভাব ফেলেছে। লিন জিজ্ঞেস করলো, ফিওনা, তুই না কত ভালো স্টুডেন্ট ছিলে, এত খারাপ রেজাল্ট এটা কিভাবে সম্ভব? লিয়া চোখ করলো। তোমার কি কিছু হয়েছে ফিও? প্লিজ আমাদের বলো, আমরা তো তোমার প্রিয় বন্ধু। কিন্তু ফিওনা কিছুই বলল না, শুধু ম্লান হাসি দিয়ে বলল, কিছু না, তোমরা এত ভেবো না আমাকে নিয়ে। হয়তো আমার মনোযোগ কম ছিল, তাই সমস্যা নেই, সামনের পরীক্ষাগুলো ভালোই হবে। রেজাল্ট নিয়ে বাসায় পৌঁছে ফিওনা সরাসরি নিচের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। মিস ঝাং তখন ডাইনিং রুমে বসে চায়ের কাপ হাতে টিভি দেখছিলেন। তিনি এখন অনেকটাই সুস্থ আছেন। তিনি ফিওনার বিষণ্ণ মুখ দেখে কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। ফিওনার কি হয়েছে? মিস ঝাং মৃদু কণ্ঠে মিস্টার চ্যান সিংকে জিজ্ঞেস করলেন। মিস্টার চ্যান সিং জানতেন ফিওনা গত কয়েক মাস ধরে কতটা ভেঙে পড়েছে, কিন্তু তিনি কিছুই বললেন না, শুধু দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজ করতে চলে গেলেন। ঘরের দরজা বন্ধ করে ফিওনা চুপচাপ বিছানায় বসে পড়ল। তার চোখ ভিজে উঠল। তার মনে পড়ল মাউন্টেন গ্লাস হাউসের সেই দিনগুলো, জ্যাসপারের সাথে কাটানো মুহূর্তগুলো। লকেটটা হাতে নিয়ে সে তাকিয়ে বলল, তুমি তো বলেছিলে কোনোদিন আমাকে একা থাকতে দেবে না, তাহলে এখন আমি এতটা একা কেন? ঘরের জানালার পাশে দাঁড়িয়ে ফিওনা দৃষ্টি নিবদ্ধ করল আকাশে জলজল করা সন্ধ্যা তারার দিকে। তার চোখে গভীর ব্যথা আর অভিমানের ছায়া। নিজের হাতে থাকা লকেটটা আলতোভাবে স্পর্শ করল সে, যেন লকেটের মধ্যে লুকিয়ে থাকা স্মৃতিগুলো তার প্রিয় জ্যাসপারের কাছে নিয়ে আসবে। নিঃশ্বাস নিয়ে ফিওনা মৃদু স্বরে বলল, প্রিন্স,
তুমি কি এতটাই ব্যস্ত হয়ে পড়েছো যে আমাকে একটা ইমেল দিতে পারছো না? আমি কতগুলো ইমেল করেছি, তোমাকে একটাও রেসপন্স করনি। আমি তো দিনে অন্তত 100 বারই লকেটে স্পর্শ করেছি, রাতেও তোমার দেয়া পারফিউম মেখে ঘুমিয়েছি যেন তুমি আমার কাছেই আছো, তবুও তোমার একটুও রেসপন্স পাচ্ছি না। তার কণ্ঠ ভারী হয়ে আসছিল, চোখের কোণ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সন্ধ্যা তারার দিকে তাকিয়ে সে আরও বলল, তোমাকে তো বলেছিলাম আমি তোমার অপেক্ষায় থাকবো, কিন্তু তুমি কি একবারও আমাকে মনে করো না? নাকি ভেনাসের রাজ্য তোমাকে এতটাই দূরে নিয়ে গেছে যে পৃথিবীর এই ছোট্ট পাখি তোমার হামিং বার্ড আর তোমার প্রিয় নয়? ফিওনা জানতো জ্যাসপার এমন একজন যে দায়িত্ব আর কর্তব্যকে সবার আগে রাখে, তবুও তার মন এই দীর্ঘ নীরবতার কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি। লকেটটা শক্ত করে ধরে সে বলল, প্রিন্স, তুমি যদি আমাকে ভুলে গিয়ে থাকো তাহলে আমি কেন তোমাকে ভুলতে পারছি না? বলো, আমি কেন তোমাকে এত ভালোবাসি? ফিওনার কথাগুলো যেন শূন্য আকাশের দিকে ছুটে গেল, কিন্তু কোনো উত্তর এলো না। শুধু সন্ধ্যা তারা অটুটভাবে আকাশে চলছিল, যেন সে জ্যাসপারের নীরবতার একমাত্র সাক্ষী। রাত গভীর, বাড়ির পরিবেশ নীরব আর ভারী। ডাইনিং টেবিলে সবার জন্যে খাবার সাজানো থাকলেও ফিওনার প্লেট খালি পড়েছিল। মিস ঝাং অসুস্থ থাকায় বাড়িতে আরেকজন মেইড রাখা হয়েছে। সেই বাড়ির সাহায্যকারী এসে জানিয়ে গেল, ম্যাডাম বলেছেন তিনি আজ খাবেন না। মিস্টার চ্যানসিং চুপচাপ বসেছিলেন। ফিওনার ভার্সিটি থেকে আসা ফোনের খবর তাকে গভীর চিন্তায় ফেলে দিয়েছে। তার প্রতিভাবান নাতনি যে সবসময় সেরা রেজাল্ট করত, আজ সে এত বাজে রেজাল্ট করেছে। চ্যানসিং বুঝতে পারলেন সমস্যাটা অনেক গভীর, যা এড়িয়ে গেলে ফিওনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। অবশেষে তিনি নিজের সিদ্ধান্ত নিলেন। রাতের নীরবতায় তিনি উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে ফিওনার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজায় নক করে বললেন, ফিওনা, দরজা খোলো, আমার তোমার সাথে জরুরি কথা আছে। ভেতর থেকে কোনো সাড়া পেলেন না। কয়েক সেকেন্ড অপেক্ষা করেও যখন ভেতরে কোনো শব্দ শোনা গেল না, তখন তিনি আবার বললেন, দরজা খুলতে হবে না যদি তুমি না চাও, কিন্তু শোনো ফিওনা, তুমি আর কতদিন এভাবে নিজেকে ধ্বংস করবে? তুমি কি জানো তোমার রেজাল্ট কতটা খারাপ হয়েছে? তুমি কি জানো এটা তোমার ভবিষ্যতের জন্য কতটা বিপজ্জনক? ফিওনা ভিতরে বসে আকাশের দিকে তাকিয়েছিল। মিস্টার চ্যানসিং এর কণ্ঠ তাকে তেমনভাবে স্পর্শ করতে পারছিল না। তিনি আবার বললেন, ফিওনা, আমি জানি তুমি কি হারিয়েছো, আমি জানি কি কারণে তুমি এই অবস্থায় পড়েছো, কিন্তু জানো তো জীবন এভাবেই চলে, আমাদের উঠে দাঁড়াতে হবে। ফিওনা, দরজা খুলে আমার সাথে কথা বলো। ফিওনা দরজার কাছে এসে হাত রাখল, কিন্তু খুলল না। তার কণ্ঠ নরম অথচ বিষণ্ণ। ভেতর থেকে বলল, গ্র্যান্ডপা, দয়া করে আমাকে একা থাকতে দাও। আমি জানি তুমি আমাকে বোঝানোর চেষ্টা করছো, কিন্তু আমার যা হারিয়েছে তার ফিরে আসবে না। তুমি শুধু দয়া করে আমাকে সময় দাও। মিস্টার চ্যানসিং কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, ঠিক আছে ফিওনা, কিন্তু একবার তো আমার সাথে কথা বলে দেখো। এই বয়সে এসে এত চিন্তা করলে আমি তো অসুস্থ হয়ে যাব, সেটা কি বুঝবে না তুমি? নিজের গ্র্যান্ডপাকে এভাবে কষ্ট দিতে পারবে তুমি? অবশেষে ফিওনা দরজাটা খুলে দিল। ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকলেন মিস্টার চ্যানসিং। ফিওনার হাত কাঁপছে। মনে হচ্ছিল এতদিনের গোপন কথাগুলো আজ বেরিয়ে আসার পর আর কোনো কিছুই গোপন থাকবে না। মিস্টার চ্যানসিং ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। তার চোখের গভীরতায় এক অজানা প্রশান্তি, যেন তিনি আগে থেকেই জানতেন আজ এই কথাগুলো শোনার দিন। ফিওনা তার পাশে বসলো। চোখের কোণে জমে থাকা অশ্রু আড়াল করতে না পেরে সরাসরি বলেই ফেলল, গ্র্যান্ডপা, তুমি যে ড্রাগন অ্যাথিরিয়নকে বন্দি করেছিলে, তার ভাই ভেনাসের ড্রাগন প্রিন্স, সে আমাকে কিডন্যাপ করেছিল। আমি আসলে তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আমাদের সম্পর্কটা অনেক গভীর পর্যন্ত পৌঁছে গেছে। ফিওনার কণ্ঠে অদ্ভুত এক কম্পন। মনে হচ্ছিল তার ভেতরের সমস্ত জগৎ যেন টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু মিস্টার চ্যানসিং কোনো রাগ বা বিস্ময়ের প্রতিক্রিয়া দেখালেন না, বরং তার ঠোঁটে হালকা একটা স্মিত হাসি ফুটে উঠল। শান্ত গলায় বললেন, আমি জানি ফিওনা, আমি সবটাই জানি। ফিওনার চোখ বিস্ফোরিত হয়ে গেল। তুমি জানো কিভাবে? মিস্টার চ্যানসিং ধীরে ধীরে বললেন, ওই ড্রাগন প্রিন্স জ্যাসপার, সে আমার সাথে কথা বলেছিল। ভেনাসে যাওয়ার আগে সে আমার সাথে দেখা করে গিয়েছিল। সে আমাকে বলেছিল তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার আরো অনেক দায়িত্ব আছে ফিওনা।
সে শুধু একজন ড্রাগন নয়, সে ভেনাসের প্রিন্স। ওর দায়িত্ব অনেক বড়। ফিওনা তৎক্ষণাৎ জিজ্ঞেস করলো, কিন্তু গ্র্যান্ডপা, তাহলে 2 মাস হয়ে গেল সে আমার সাথে কোনো যোগাযোগ করছে না কেন? ওর কি কোনো বিপদ হয়েছে নাকি সে আমাকে ভুলে গেছে? মিস্টার চ্যান সিং ফিওনার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে বললেন, না ফিওনা, জ্যাসপার তোমাকে ভুলে যায়নি, কিন্তু তোমাকে বুঝতে হবে তার জীবনটা আমাদের মানুষদের মতো সহজ নয়। ভেনাসে ফিরে যাওয়ার পর থেকে ওর অনেক কাজ ও দায়িত্ব পালন করতে হচ্ছে। তার রাজ্যের জন্য সে অনেক বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে। ফিওনার চোখে পানি টলমলো করছিল। কিন্তু আমি তাকে মিস করছি গ্র্যান্ডপা। আমি রাতে তার দেয়া পারফিউম মেখে থাকি, তার দেয়া লকেট স্পর্শ করি, কিন্তু কিছুতেই তার উপস্থিতি অনুভব করতে পারি না। সে কি আর আমার কাছে আর ফিরবে না? মিস্টার চ্যান সিং গভীর গলায় বললেন, ফিওনা, তোমার অপেক্ষা করতে হবে। ভালোবাসা যদি সত্য হয় তাহলে কোনো বাধাই তাকে থামাতে পারবে না। আর জ্যাসপার, সে শুধু তোমাকে ভালোবাসে না, সে তোমার জন্য নিজের জীবনও দিতে পারে। তুমি শুধু একটু ধৈর্য ধরো। ফিওনা স্থির চোখে মিস্টার চ্যান সিং এর দিকে তাকিয়ে বলল, আমি আর কিছুদিন অপেক্ষা করব গ্র্যান্ডপা, কিন্তু যদি ততদিনেও জ্যাসপার আমার সাথে যোগাযোগ না করে আমি নিজেই ভেনাসে যাব। আর সেই ব্যবস্থা তুমি করবে গ্র্যান্ডপা। আমাকে কথা দাও, তুমি আমাকে ভেনাসে যাওয়ার ব্যবস্থা করে দেবে। মিস্টার চ্যান সিং বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তার কণ্ঠে চাপা উৎকণ্ঠা। তুমি কি পাগল হয়ে গেছো ফিওনা? মানুষ হয়ে ভেনাসে যাওয়ার কথা ভাবছো? ওখানের পরিবেশ, ওখানকার প্রকৃতি সবকিছুই ভিন্ন। তুমি এক মুহূর্ত টিকতে পারবে না সেখানে। ভেনাস কোনো সাধারণ জায়গা নয়। বিজ্ঞানীরা অনেক গবেষণা এবং প্রস্তুতি নিয়ে সেখানে যায়। সাধারণ মানুষ ওখানে যেতে পারে না, আর যাওয়ার অনুমতিও নেই। ফিওনা কোনো ভয় বা দ্বিধা দেখালো না। তার কণ্ঠে ছিল অদম্য সংকল্প। এসব কিছু আমি জানি না গ্র্যান্ডপা, কিন্তু তুমি আমার জন্য এটা করতেই হবে। তুমি তো বিজ্ঞানী, তুমি যদি ঠিক করতে চাও আমি নিজেই সেখানে যাব। তুমি তো সব কিছুই করতে পারো, আমাকে সাহায্য করো। মিস্টার চ্যান সিং দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোমার আবেগ বুঝি ফিওনা, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। ভেনাসে যাওয়ার জন্য শুধু প্রযুক্তি নয়, দরকার বিশেষ অনুমতি, বিশেষ প্রস্তুতি। তুমি যদি কিছুতেই থামতে না চাও তবে আমাকে সময় দাও। আমি দেখতে পারি কোনো নিরাপদ উপায় আছে কিনা। তবে তোমাকে বুঝতে হবে এটা খুবই ঝুঁকিপূর্ণ। ফিওনার চোখে আশা ঝিলমিল করলো। সে দৃঢ় কণ্ঠে বলল, আমি কোনো ঝুঁকির পরোয়া করি না গ্র্যান্ডপা। আমি আমার জ্যাসপারের কাছে যাব, সেটাই হোক। মিস্টার চ্যান সিং ফিওনার মুখের দৃঢ়তা দেখে বুঝতে পারলেন তাকে থামানো সম্ভব নয়। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন ভেনাসে যাওয়ার প্রস্তুতির বিষয়ে গভীরভাবে চিন্তা করবেন। কিন্তু একই সাথে তিনি বুঝতে পারলেন এই সিদ্ধান্ত তাদের জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে। আরও কয়েকটা দিন কেটে গেছে। ফিওনার চোখের নিচে ক্লান্তির কালো ছাপ, মন ভেঙে চূর্ণ বিচূর্ণ। জ্যাসপারের এখনো কোনো খোঁজ নেই, না কোনো বার্তা, না কোনো সংকেত। প্রতিটি মুহূর্ত যেন তার বুকের ভেতর ছুরি চালাচ্ছে। এবার আর ধৈর্য ধরতে পারল না সে। সোজা মিস্টার চ্যান সিং এর কক্ষে গিয়ে দাঁড়ালো। গ্র্যান্ডপা, আমি আর অপেক্ষা করতে পারবো না। আমাকে ভেনাসে যেতে দিন, আপনি এখনই ব্যবস্থা করুন। তার গলা কাঁপছিল, চোখে এক রাশ দৃঢ়তা। মিস্টার চ্যান সিং এর মুখ থমথমে হয়ে গেল। পাশেই মিস ঝাং হতবাক হয়ে দাঁড়িয়েছিলেন। দুজনেই জানতেন এই মেয়েটি একবার কিছু ঠিক করলে তাকে থামানো অসম্ভব। কিন্তু ভেনাসের যাত্রা এটি কোনো সাধারণ বিষয় নয়। ফিওনা, এটা সম্ভব নয়। ভেনাসে যাওয়া কেবল বিপজ্জনকই নয়, এর জন্য শারীরিক এবং মানসিক প্রস্তুতি দরকার। তুমি জানো না সেখানকার পরিবেশ কেমন। চ্যান সিং কঠোর গলায় বললেন, গ্র্যান্ডপা, আমি সেটা পরোয়া করি না। জ্যাসপার আমার ভালোবাসা, আমাকে আমার ভালোবাসার জন্য এটা করতে হবে। যেহেতু আমি পৃথিবীর কাউকে ভালোবাসিনি, বেসেছি একজন ভিন গ্রহের ড্রাগনকে, তাহলে তার ভালোবাসা হয়ে এত বড় রিস্ক নেয়ার ক্ষমতা আর যোগ্যতা দুটোই আমার থাকতে হবে। আমি এবার ভেনাসে যেতে চাই, আর জানতে চাই সে কেন এত প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে কোনো যোগাযোগ করছে না। ফিওনার গলায় ভাঙা আত্মবিশ্বাস ফুটে উঠল। মিস ঝাং তাকে বোঝানোর চেষ্টা করলেন, ফিওনা, তুমি আমাদের একমাত্র পরিবার। তোমার জীবনের ঝুঁকি আমরা নিতে পারি না। ভেনাসে যাওয়া কোনো সাধারণ অভিযান নয়, সেটা মৃত্যু ডেকে আনতে পারে। কিন্তু ফিওনা নাছোড়বান্দা, কিছুতেই তাকে বোঝানো গেল না। অবশেষে হতাশ হয়ে গ্র্যান্ডপা আর মিস ঝাং কক্ষ থেকে বের হয়ে গেলেন। ফিওনা দাঁড়িয়ে থাকলো, চোখ ভরা ক্রোধ আর বেদনা। কিছুক্ষণ পর সিদ্ধান্ত নিয়ে কক্ষের দরজা বন্ধ করে দিল সে। আপনারা যদি আমাকে যেতে না দেন তাহলে আমাকে মৃত দেখবেন।
দরজার পেছন থেকে ফিওনার কণ্ঠস্বর ভেসে এলো। চ্যান সিং হতভম্ব হয়ে দরজার দিকে তাকালেন। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। দরজা ঠেলে খুলে দিলেন তিনি। তুমি যদি আমাকে এমন করতে বাধ্য করো তাহলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তবে এটি সহজ হবে না ফিওনা। ভেনাসে যাওয়ার জন্য স্পেসশিপ চালানোর প্রশিক্ষণ লাগবে, সেটা তোমাকে নিতে হবে। তার আগে আমি কিছুতেই তোমাকে যেতে দেব না। ফিওনার চোখে স্ফুলিঙ্গ ফুটে উঠল। আমি সব শিখতে রাজি আছি, শুধু আমাকে অনুমতি দিন গ্র্যান্ডপা, আর সব ব্যবস্থা করুন। মিস্টার চ্যান সিং গভীর শ্বাস নিলেন। ঠিক আছে, তবে মনে রেখো এটি সাধারণ মানুষের কাজ নয়। তুমি যদি একটুও ব্যর্থ হও আমি এই মিশন বাতিল করব। রাতের গভীরতা বাড়ছে। মিস্টার চ্যান সিং একটা ছোট ব্যাগ হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। তিনি জানেন এই মিশন অত্যন্ত বিপজ্জনক, কিন্তু ফিওনার জেদের কাছে তিনি হার মেনেছেন। তার মনের গভীরে এক ধরনের অস্বস্তি কাজ করছে। তবে তিনি জানেন এই কাজে তাকে সাহায্য করার মতো একজনই আছেন, তার পুরনো বন্ধু ডক্টর হুয়াংঝি। ডক্টর হুয়াংঝি একসময় চ্যান সিংয়ের সঙ্গে একাধিক গবেষণায় কাজ করেছেন। দুজনেই ছিলেন একে অপরের উপর পুরোপুরি নির্ভরশীল, কিন্তু হুয়াংঝি এখন অনেক সাফল্যের শীর্ষে। একটি অত্যাধুনিক ল্যাব পরিচালনা করেন এবং সবসময়ই নতুন কিছু আবিষ্কারের নেশায় ব্যস্ত। চ্যান সিং তার বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে অবস্থিত হুয়াংঝি এর ল্যাবে পৌঁছলেন। রাতের অন্ধকারে ল্যাবটি যেন আরো রহস্যময় দেখাচ্ছিল। ল্যাবের নিরাপত্তা চেক পেরিয়ে তিনি ভেতরে ঢুকলেন। হুয়াংঝি তখনও তার ডেস্কে বসে কিছু পরীক্ষার কাজ করছিলেন। চ্যান সিংকে দেখে তিনি চমকে উঠলেন। তুমি এত রাতে এখানে, কিছু ঘটেছে নাকি? চ্যান সিং গভীর শ্বাস নিয়ে বললেন। ওয়াং, আমি তোমার সাহায্য চাইতে এসেছি, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হুয়াংঝি গম্ভীর মুখে বললেন। তোমার গলার স্বর শুনে মনে হচ্ছে ব্যাপারটা সহজ নয়। আসো, বলো কি হয়েছে। চ্যান সিং একটু থেমে ধীরে ধীরে সবটা খুলে বললেন। ফিওনার জেদ, জ্যাসপারের কথা, ভেনাসে যাওয়ার পরিকল্পনা এবং স্পেসশিপের প্রয়োজনীয়তা। হুয়াংঝি হতবাক হয়ে শোনেন। তুমি কি পাগল হয়ে গেছো চেন? একজন সাধারণ মানুষকে ভেনাসে পাঠানোর পরিকল্পনা করছো? জানো না ওইখানকার পরিবেশ আমাদের জন্য কতটা প্রতিকূল? এটা অসম্ভব। চ্যান সিং শান্ত গলায় বললেন। আমি জানি হুয়াং, কিন্তু ফিওনা আমার নাতনি। ওর জেদ আর ভালোবাসায় এতটাই গভীর যে আমি ওকে থামাতে পারিনি। যদি তুমি সাহায্য না করো ও হয়তো নিজের জীবন শেষ করে দিবে। তুমি তো জানো আমি ওর জীবন রক্ষা করতে যা করা লাগে তা করব। হুয়াংঝি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন। চেন, আমি বুঝি তোমার পরিস্থিতি, কিন্তু এর ঝুঁকি খুব বেশি। ভেনাসে পৌঁছানো শুধু নয়, ওইখান থেকে ফিরে আসাটাও প্রায় অসম্ভব। চ্যান সিং জোর দিয়ে বললেন। আমি জানি, কিন্তু আমি ওর পাশে আছি। আমি চাই না ও একা এই যাত্রায় বেরিয়ে পড়ুক। তুমি যদি সাহায্য করো তাহলে আমরা এটা নিরাপদে সম্পন্ন করতে পারবো। হুয়াংঝি কিছুক্ষণ ভেবে বললেন। এই কাজ করলে আমি আমার ক্যারিয়ার ধ্বংসের মুখে ফেলতে পারি। তবে এটা যদি সফল হয় তাহলে একবার ভাবো, আমরা শুধু ভেনাসে মানুষ পাঠানো নয়, ওইখানকার পরিবেশে টিকে থাকার চিত্র লাইভও দেখতে পাবো। আমি যদি এটা রেকর্ড করি তাহলে সারা বিশ্বে আমার নাম ছড়িয়ে পড়বে। চ্যান সিং একটু হাসলেন। আমি জানতাম তুমি আমার কথা ফেলবে না, তবে এটা সম্পূর্ণ গোপনে করতে হবে। ফিওনার কথা যাতে বাইরের কেউ জানতে না পারে। হুয়াংঝি মাথা নাড়লেন। চ্যান সিং স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ধন্যবাদ হুয়াং, আমি জানতাম তুমি আমাকে নিরাশ করবে না। আমরা একসঙ্গে এটা সফল করব। দুজন মিলে তৎক্ষণাৎ কাজ শুরু করলেন। হুয়াংঝি তার ল্যাবের সবচেয়ে দক্ষ কর্মীদের মধ্যে কয়েকজনকে গোপনে এই প্রজেক্টে যুক্ত করলেন। তারা একটি বিশেষ স্পেসশিপ ডিজাইন করার কাজ শুরু করলেন, যা ফিওনাকে ভেনাসে নিরাপদে পৌঁছে দেবে এবং আবার পৃথিবীতে ফিরিয়ে আনবে। চ্যান সিং ফিওনাকে খবর দিলেন। তোমার প্রশিক্ষণ শুরু করো, আমরা তোমার জন্য স্পেসশিপ প্রস্তুত করছি। তবে এটা মনে রাখো এই যাত্রা সহজ হবে না। ফিওনার চোখে একরাশ আশার আলো ফুটে উঠল। ধন্যবাদ গ্র্যান্ডপা, আমি প্রতিদিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। 3 মাসের কঠোর পরিশ্রম এবং নিখুঁত পরিকল্পনার পর অবশেষে সেই দিনটি এলো। ডক্টর হুয়াংঝি এবং মিস্টার চ্যান সিং একসঙ্গে ফিওনাকে তাদের গোপন ল্যাবের ভেতরে নিয়ে গেলেন। এটি ছিল গভীর পাহাড়ি এলাকায় লুকানো একটি অত্যাধুনিক সুবিধা।
যেখানে সাধারণ চোখ কখনো পৌঁছতে পারে না। ল্যাবের প্রধান অংশে প্রবেশ করার সময় ফিওনার হৃদয় উত্তেজনায় ধকধক করছিল। বিশাল এক স্বচ্ছ ঘরের মধ্যে রাখা হয়েছিল সেটি। ফিওনার চোখ ছানা বড়া হয়ে গেল। এটি দেখতে যেন কোনো কাল্পনিক জগতের কিছুর মতো। স্পেসশিপটি একক যাত্রীর জন্য ডিজাইন করা হয়েছে। এর আকার একটি ছোট্ট আধুনিক কারের মতো, তবে এর গঠন অনেক বেশি মসৃণ ও বায়ুবিদ্যুতীয়। গাঢ় রূপালী রঙে ঢেকে থাকা গ্লাস ফাইবারের ফিনিশিং এটিকে ভিন গ্রহীয় প্রযুক্তির মতো দেখাচ্ছিল। সামনের অংশটি একটি ত্রিভুজাকৃতির কাচ দিয়ে ঢাকা, যা ফিওনার জন্য চারপাশ দেখার সুযোগ তৈরি করেছে। ভেতরে ছিল একটি আরামদায়ক বসার আসন, যা সম্পূর্ণরূপে স্ট্যাটিক ক্যাপসুল সিস্টেমে আবদ্ধ। এটি ফিওনাকে ভেনাসের প্রতিকূল পরিবেশে রক্ষা করার জন্য বিশেষ তাপ প্রতিরোধী এবং রেডিয়েশন প্রুফ সিল দিয়ে তৈরি করা হয়েছে। ইউরেনিয়াম ফিউশন মডিউল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা পৃথিবী থেকে ভেনাস পর্যন্ত গতি তুলতে পারে মাত্র 10 ঘন্টায়। এর জ্বালানি এতটাই কার্যকারী যে এটি একবার লোড করলেই 3টি গ্রহ পরিভ্রমণ করা সম্ভব। কৃত্রিম অক্সিজেন সরবরাহের জন্য একটি অত্যাধুনিক সিস্টেম স্থাপন করা হয়েছে, যা ভেনাসের 92 বার চাপের মধ্যে ফিওনার শ্বাস প্রশ্বাস নিশ্চিত করবে। ভেতরে স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ক্রায়োজেনিক কুলিং সিস্টেম সংযুক্ত করা হয়েছে। এটি একটি অর্ধ স্বয়ংক্রিয় চালক ব্যবস্থা, যাতে ফিওনা প্রাথমিকভাবে ম্যানুয়ালভাবে পরিচালনা করতে পারে, কিন্তু বিপদের সময় রোবোটিক পাইলট স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ নেবে। ফিওনাকে সঠিক পথে রাখতে একটি হাই রেঞ্জ রেডার এবং সরাসরি পৃথিবীতে যোগাযোগের জন্য লেজার কমিউনিকেশন সিস্টেম যুক্ত করা হয়েছে, ডক্টর হুয়াং ঝি বললেন। 3 মাসের অক্লান্ত পরিশ্রমের পর এটা প্রস্তুত হয়েছে। এটা শুধু একটা স্পেসশিপ নয়, এটা তোমার স্বপ্নের দরজা ফিওনা। ফিওনা এক মুহূর্তের জন্যে যেন স্তব্ধ হয়ে গেল। সে স্পেসশিপের চারপাশে ঘুরে দেখতে লাগলো, তার আঙ্গুল দিয়ে মসৃণ পৃষ্ঠ স্পর্শ করলো। চ্যান শিং বললেন, কাল থেকে তোমার প্রশিক্ষণ শুরু হবে ফিওনা। এটি শুধু চালানোর জন্য নয়, তোমাকে বুঝতে হবে এর প্রতিটি অংশ, কারণ ভেনাসে কোনো ভুলের সুযোগ নেই। ফিওনার চোখে তখন এক দৃঢ় প্রতিজ্ঞার ঝিলিক। এটি কেবল একটি যন্ত্র নয়, এটি ছিল তার ভালোবাসার কাছে পৌঁছানোর একমাত্র সেতু। পরের দিন সূর্য ওঠার আগেই ফিওনা প্রস্তুত হয়ে গেল। তার সামনে অপেক্ষা করছে এক নতুন অধ্যায়, স্পেসশিপ চালানোর প্রশিক্ষণ। মিস্টার চ্যান শিং এবং ডক্টর হুয়াং ঝি বিশেষজ্ঞদের একটি দল নিয়ে একটি গোপন ক্যাম্প তৈরি করছেন, যেখানে ফিওনাকে প্রয়োজনীয় সব দক্ষতা শেখানো হবে। প্রথম মাস ফিওনাকে প্রথমে স্পেসশিপের প্রতিটি অংশ এবং এর কার্যকারিতা সম্পর্কে শেখানো হয়। এটি জ্বালানি ব্যবস্থাপনা, লিফট অফ অ্যান্ড ল্যান্ডিং সিস্টেম সম্পর্কে তাত্ত্বিক পাঠ অন্তর্ভুক্ত করে। ফিওনাকে মাইক্রোগ্রাভিটি এবং ভেনাসের উচ্চ চাপ পরিবেশের ধারণা দেওয়া হয়। এটি বোঝানোর জন্য ভার্চুয়াল রিয়ালিটি সিমুলেশন ব্যবহার করা হয়। স্পেসশিপের কন্ট্রোল প্যানেলের প্রতিটি বোতাম এবং সুইচের কাজ শেখানো হয়। দ্বিতীয় ও তৃতীয় মাস ফিওনাকে মডেল স্পেসশিপের একটি ভার্চুয়াল ককপিটে বসিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে টেক অফ, ক্রুজ মোড এবং ল্যান্ডিং অনুশীলন করতে হয়। মহাকাশে সম্ভাব্য বিপদের জন্য প্রস্তুতি, যেমন অক্সিজেন লিক, তাপমাত্রার হঠাৎ পরিবর্তন এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া। একটি বিশাল চেম্বারে ফিওনাকে মহাকাশের পরিবেশ অনুভব করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এটি চাপ, কম অক্সিজেন এবং তাপমাত্রার প্রভাব বুঝতে সাহায্য করে। চতুর্থ মাস ফিওনাকে পুরোপুরি হাতে স্পেসশিপ নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ দেওয়া হয়। রোবোটিক পাইলট কিভাবে সাহায্য করবে এবং এটি পুনরায় সেট করা যাবে তা শেখানো হয়। ভেনাসের প্রতিকূল পরিবেশে কিভাবে নিরাপদে অবতরণ করা যায় তা শেখানোর জন্য মডেলিং এবং বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়। পঞ্চম ও ষষ্ঠ মাস ফিওনাকে স্পেসশিপের লেজার যোগাযোগ ব্যবস্থার ব্যবহার শেখানো হয়। তাকে জানানো হয় কিভাবে ভেনাসের ঘন মেঘমালা এবং উত্তপ্ত পৃষ্ঠের চাপ এড়িয়ে চলা যায়। ফাইনাল টেস্ট একবার সিমুলেটর এবং মডেলে সফল হওয়ার পর তাকে একটি ছোট স্কেলে প্রকৃত স্পেসশিপে অনুশীলন করতে দেওয়া হয়। এদিকে মিস্টার চ্যান শিং ফিওনার জন্য বিশেষ স্যুট তৈরির কাজ তদারকি করছেন। স্যুটটি ছিল ফিওনার
ভেনাসে কয়েক ঘন্টার জন্য টিকে থাকার চাবিকাঠি। স্যুটটি ভেনাসে 465 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করার ক্ষমতা সম্পন্ন। এটি ভেনাসের 92 বার বায়ুচাপ মোকাবিলার জন্য ডিজাইন করা হয়েছে। স্যুটে একটি পোর্টেবল অক্সিজেন ট্যাঙ্ক রয়েছে, যা 6 ঘন্টা পর্যন্ত শ্বাস প্রশ্বাস নিশ্চিত করবে। রেডিয়েশন থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে হালকা ওজনের সীসার স্তর রয়েছে। সরাসরি স্পেসশিপের সাথে সংযোগ রাখার জন্য একটি অন্তর্নিহিত কমিউনিকেশন সিস্টেম। প্রতিদিনের প্রশিক্ষণে ফিওনার শরীর ও মন আরো দৃঢ় হচ্ছিল। সে জানত এই যাত্রা শুধু ভালোবাসার জন্য নয়, বরং নিজের সামর্থ্যের এক অনন্য পরীক্ষা। অন্যদিকে মিস্টার চ্যান সিং ও ডক্টর হুয়াং ঝি নিশ্চিত করলেন কোনো ধরনের ঝুঁকি না নিয়ে ফিওনার স্বপ্ন পূরণ হবে। 6 মাসের শেষে ফিওনা স্পেসশিপ চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত এবং তার স্যুট ও পরীক্ষার মাধ্যমে সফল প্রমাণিত হয়েছে। ফিওনার প্রশিক্ষণ শেষ হওয়ার পর তাকে ভেনাসে পাঠানোর জন্য একটি সুনির্দিষ্ট দিন ও সময় নির্ধারণ করা হয়। মিশনের প্রতিটি ধাপ অত্যন্ত গোপনীয় রাখা হয় এবং চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য আরও 2 সপ্তাহ সময় নেওয়া হয়। মিশনটি সফল করার জন্য ভেনাস এবং পৃথিবীর কক্ষপথের সবচেয়ে কাছাকাছি অবস্থান হোপম্যান ট্রান্সফার উইন্ডো নির্বাচন করা হয়। এটি ছিল একটি শান্ত রাত, ভোর 3টের সময়, কারণ তখন রাডার বা অন্য নজরদারি ডিভাইস সহজে এড়ানো সম্ভব। স্পেসশিপে পুনরায় সব সিস্টেম চেক করা হয়। ফিওনার জন্য প্রয়োজনীয় খাবার, পানীয় এবং অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়। মিস্টার চ্যান সিং তাকে শেষবারের মতো মহাকাশ যাত্রার প্রতিটি ধাপ সম্পর্কে মনে করিয়ে দেন। ডক্টর হুয়াং ঝি যোগাযোগ পদ্ধতি চূড়ান্তভাবে পরীক্ষা করেন। গভীর রাত একটি নির্জন অঞ্চলের লঞ্চ প্যাডে ফিওনাকে গোপনে নিয়ে যাওয়া হয়। সাদা রঙের অতি তাপ প্রতিরোধী স্পেসশিপটি লঞ্চের জন্য প্রস্তুত। ফিওনা স্পেসশিপে ওঠার আগে মিস্টার চ্যান সিং এর হাতে শেষবারের মতো শক্ত করে হাত ধরেন। তিনি বলেন, ফিওনা, তুমি শুধু একজন বিজ্ঞানীর নাতনি নও, তুমি সাহসের প্রতীক। সাবধানে যেও। শেষবারের মতো মিস্টার চ্যান সিং তার আদরের নাতনিকে জড়িয়ে ধরলেন। কাউন্টডাউন শুরু হয়। 5, 4, 3, 2, 1। লিফট অফ। বিশাল শিখার আভায় আকাশ আলোকিত হয়ে ওঠে। ফিওনার স্পেসশিপ ভেনাসের পথে রওনা দেয়। ফিওনার স্পেসশিপ পৃথিবী থেকে ভেনাসে পৌঁছতে প্রায় 40 দিন সময় নেবে। এই সময়কালে ফিওনাকে প্রতিদিন সঠিকভাবে খাবার খেতে, শরীর চর্চা করতে এবং যোগাযোগ ডিভাইস পরীক্ষা করতে বলা হয়। ফিওনাকে মানসিক চাপ মোকাবিলা করতে অডিও বুক এবং জ্যাসপারের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে বলা হয়। স্পেসশিপের টেকনিক্যাল সমস্যা হলে কিভাবে সমাধান করতে হবে তার নির্দেশনা দেওয়া হয়েছে। ফিওনার যাত্রা শুধুমাত্র তার ভালোবাসার জন্য নয়, এটি ছিল নিজের সামর্থ্য এবং ধৈর্যের একটি পরীক্ষা। প্রতিটি মুহূর্তে সে জ্যাসপারের মুখ কল্পনা করে নিজেকে উৎসাহিত করে। যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপই ছিল অত্যন্ত গোপনীয় এবং কৌশলী। একদিন জ্যাসপার যখন নিজ ভেনাসের আকাশে একটি স্পেসশিপ দেখবে, তখন সে ভাবতেও পারবে না যে তার ভালোবাসা তাকে খুঁজে পেতে এত দূর পর্যন্ত আসতে পারে। সাধারণ একজন মানবী তার ভালোবাসার জন্যে এমন ভয়াবহ সিদ্ধান্ত নিতে পারে। ফিওনা স্পেসশিপের চালনার সময় তার হৃদয়ের গভীরতা থেকে জ্যাসপারের উদ্দেশ্যে বলল, আমার প্রিয়তম জ্যাসপার, আমার ফায়ার মনস্টার, তুমি আমার সেই অমলিন ভালোবাসা, যাকে আবার ফিরে পেতে চাই, যাকে আবার ফিরে পেতে তোমার হামিং বার্ড পাড়ি দিচ্ছে 21 মিলিয়ন কিলোমিটার আলোকবর্ষ পৃথিবী থেকে ভেনাসের নীলচে আকাশে, যেখানে আবারও মিলিত হবে আমাদের প্রেমের আত্মা। মহাবিশ্বের কোণে লেখা হবে আমাদের ভালোবাসার গল্প। ফিওনার দীর্ঘ 40 দিনের ক্লান্তিকর যাত্রার অবসান ঘটেছে। স্পেসশিপটি ভেনাসের কক্ষপথে প্রবেশ করার পর স্বয়ংক্রিয় অবতরণ প্রক্রিয়ায় সেটি ধীরে ধীরে নির্ধারিত স্থানে অবতরণ করে। ভেনাসের মাটিতে পা রাখার মুহূর্তটি ছিল ফিওনার জীবনের সবচেয়ে চমকপ্রদ ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। আকাশটি পৃথিবীর মতো নীল নয়, বরং একটি কমলা ও সোনালী রঙের মিশ্রণে আবৃত। সূর্য ভেনাসে অপেক্ষাকৃত বড় ও আগুনের মতো
উজ্জ্বল দেখাচ্ছে। চারপাশে ধোঁয়ার মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, যা সালফিউরিক অ্যাসিডে পূর্ণ। পাথুরে মাটি, জায়গায় জায়গায় আগ্নেয়গিরির ছাই জমে আছে। কিছু এলাকায় লাভার মতো উজ্জ্বল প্রবাহিত তরল দেখা যায়। পাহাড়গুলো উজ্জ্বল হলুদ ও লালাভ ছোঁয়া নিয়ে দাঁড়িয়ে আছে। গড় তাপমাত্রা প্রায় 475 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসের ভারী চাপের কারণে পরিবেশ অনেক বেশি ঘন। বাতাসে শ্বাস নেওয়া অসম্ভব। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রচুর। ভেনাসের দিন অনেক লম্বা। একটি দিন পৃথিবীর 243 দিনের সমান। ফিওনার গায়ে ছিল হিট রেজিস্ট্যান্ট ন্যানোফাইবার স্যুট। এটি 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। স্যুটের মধ্যে শীতলীকরণ ব্যবস্থা রয়েছে, যা তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। বিশেষ অক্সিজেন ট্যাঙ্ক, যা 8 ঘন্টা পর্যন্ত শ্বাস নেওয়ার জন্য পর্যাপ্ত। ট্যাঙ্কটি স্যুটের পিঠে সংযুক্ত এবং একটি স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করে। হেলমেটটি স্বচ্ছ ন্যানো গ্লাস দিয়ে তৈরি, যা সালফিউরিক অ্যাসিডের প্লাশ প্রতিরোধ করতে পারে। এতে একটি হেডস আপ ডিসপ্লে রয়েছে, যা তাপমাত্রা, অক্সিজেন লেভেল এবং পরিবেশের গ্যাসের মাত্রা দেখায়। বুটের তলা বিশেষভাবে ডিজাইন করা, যাতে লাভার ওপরে পা রাখলেও ক্ষতি না হয়। বুটের সোলটি তাপ শোষণ করে এবং ঠান্ডা রাখে। মিস্টার চ্যান শিং এবং ডক্টর ওয়াং এর সঙ্গে যোগাযোগ রাখার জন্য একটি রেডিও ডিভাইস। এটি ভেনাসের বায়ুমণ্ডলিক চাপ এবং পৃথিবীর যোগাযোগ সিস্টেমের মধ্যে সমন্বয় সাধন করতে সক্ষম। ভেনাসের গাঢ় বায়ুমণ্ডল এবং ভূমি থেকে দূরে থাকার জন্য ফিওনার বুটে একটি অ্যান্টি গ্র্যাভিটি ডিভাইস সংযোজিত। এটি তাকে চলাফেরা করার সময় মাধ্যাকর্ষণের ভারসাম্য রাখতে সাহায্য করে। স্পেসশিপের দরজা খুলতেই ভেনাসের উষ্ণ বাতাস তার স্যুটে ধাক্কা দেয়। ফিওনা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে আসে এবং তার প্রথম পদক্ষেপ রাখে এই অজানা রহস্যময় গ্রহের মাটিতে। চারপাশের শূন্যতা তাকে ভয় দেখায়, কিন্তু তার চোখে ছিল জ্যাসপারের মুখ দেখার জন্যে দৃঢ় সংকল্প। ফিওনা হেলমেটের ভেতর থেকে নিজের মনে বলে, অবশেষে আমি এখানে পৌঁছে গেছি প্রিন্স। এই গ্রহ, এই তাপ কিছুই আমাকে থামাতে পারবে না। ফিওনা এক মনে ভেনাসের বিস্তীর্ণ অচেনা ভূমি বেরোচ্ছিল। তার হৃদয় তখনও ধুকপুক করছে, কারণ সে জানে জ্যাসপারের খোঁজ পাওয়ার আগে তাকে অনেক বাধা পেরোতে হবে। তার স্যুটের সেন্সের প্রতি মুহূর্তেই ভেনাসের তাপমাত্রা এবং বাতাসের সংকেত পাঠাচ্ছে, কিন্তু ফিওনার মন সেগুলো উপেক্ষা করে একটাই চিন্তায় মগ্ন, জ্যাসপার কোথায়। অবশেষে ফিওনা একটি বিস্তৃত উপত্যকার দিকে এগিয়ে গেল। হঠাৎই মাটির কম্পন টের পায়। প্রথমে মনে হলো হয়তো এটি ভেনাসের কোনো প্রাকৃতিক ঘটনা, কিন্তু দ্রুতই সে অনুভব করে এটি কোনো ভূমিকম্প নয়। মাটির কম্পন এবং শব্দ ক্রমেই ভারী হচ্ছে, যেন বিশাল কিছু তার দিকেই এগিয়ে আসছে। ফিওনা ভয়ে পিছু ফিরে তাকায়। তার হেলমেটের হেডসআপ ডিসপ্লেতে ভেনাসের ধুলার মধ্য থেকে বিশাল ছায়ামূর্তি দেখা যায়। প্রথমে ধুলোয় ঢাকা থাকার কারণে কিছু স্পষ্ট হয় না, কিন্তু একটু পরেই ফিওনার চোখে ভেসে ওঠে একটি বিশাল ড্রাগনের আকৃতি। ড্রাগনের প্রতিটি পদক্ষেপে মাটিতে কম্পন ছড়িয়ে পড়ছে। তার পা বিশাল আকারের, যেন পুরো মাটিকে চূর্ণ করে দিতে পারে। ড্রাগনের গা সোনালি ও কালো আঁশে ঢাকা, যা সূর্যের আলোয় চকচক করছে। তার ডানা বিশাল, যেন আকাশের একটি অংশ ঢেকে ফেলেছে। ফিওনা দেখল ড্রাগনের লাল চোখ, যা তার দিকে তাকিয়ে আছে। ড্রাগনটি ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে এলো। তার চোখে ছিল কৌতূহল, যেন এটি বুঝতে চাইছে ফিওনাকে এবং এখানে কেন এসেছে। ফিওনা ভয়ে এক পা পিছিয়ে যায়, কিন্তু তার দৃঢ় মনোবল তাকে পিছু হটতে দেয় না। সে নিজের মনকে শান্ত রেখে ড্রাগনের দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো প্রিন্স জ্যাসপার অরিজিন কোথায়? আমি তার সাথে দেখা করতে এসেছি। ড্রাগনটি কোনো শব্দ করলো না, তবে তার মাথা একবার ঝাঁকালো। এরপরেই ড্রাগনটি ধীরে ধীরে তার ডানা বিস্তার করলো এবং একটি বিশাল শব্দে বাতাসে উঠে গেল। ফিওনা অনুমান করলো এটি তাকে অনুসরণ করতে বলছে। ফিওনা ড্রাগনের পিছনে দৌড়তে শুরু করলো। তার স্যুটের অ্যান্টি গ্র্যাভিটি বুট তাকে দ্রুত চলতে সাহায্য করছিল, কিন্তু ড্রাগনের গতি ছিল আরো বেশি। ফিওনা বুঝতে পারল এটি তাকে জ্যাসপারের রাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারপর সে দেখতে পেল একটি বিশাল প্রবেশ পথ, যা পাহাড়ের চূড়ার ভেতর লুকানো। প্রবেশ পথটি ড্রাগনের আশের মতো আলোর বিচ্ছুরণে চকচক করছিল। ফিওনার মন বলে দিল, এই তো জ্যাসপার রাজ্য।
ফিওনা বিস্ময়ের সঙ্গে বিশাল অট্টালিকাটিকে দেখছিল। তার গা ছমছম করছিল, কারণ এটি কোনো সাধারণ প্রাসাদ নয়, একটি এমন রাজ্য যা মানুষের কল্পনারও বাইরে। অট্টালিকাটি কালো এবং সোনালী রঙের অদ্ভুত সমন্বয়ে নির্মিত। এর বিশাল দরজাগুলো ড্রাগনের মাথার মতো আকৃতির এবং চারপাশে ড্রাগনের আঁকা প্রতিচ্ছবি খোদাই করা। হঠাৎ ফিওনার হেলমেটের সেন্সার বিপদ সংকেত পাঠাতে শুরু করলো। সে কিছু বুঝে ওঠার আগেই চারপাশ থেকে ড্রাগনের মতো দেখতে সশস্ত্র যোদ্ধারা তাকে ঘিরে ফেলল। তাদের গায়ে ছিল ধাতব পর্ব, যা চাঁদের আলোয় ঝকঝক করছিল। একজন যোদ্ধা, যার লালাফো আঁখি তাকে আরো ভীতিকর করে তুলেছিল, এগিয়ে এসে বলল, তুমি কে? কিভাবে ব্যালান্সে প্রবেশ করেছো? ফিওনা আতঙ্কিত হলেও তার সাহস বজায় রেখে বলল, আমি প্রিন্স জাসপারকে খুঁজছি, আমাকে তার কাছে নিয়ে যাও। কথা শেষ হওয়ার আগেই যোদ্ধারা ফিওনার হাত থেকে তার সামান্য যন্ত্রপাতি কেড়ে নিল। একজন বলল, ড্রাকনিসের রাজ্যে কোনো মানবের প্রবেশ নিষিদ্ধ। ড্রাকনিসের নির্দেশ অনুযায়ী তোমাকে বন্দি করা হবে। ড্রাকনিস জ্যাসপারের রাজ্যের বর্তমান অভিভাবক এবং ড্রাগন রাজ্যের প্রধান। ইতিমধ্যেই খবর পেয়ে গেছেন। একজন মানব কন্যা কিভাবে ভেনাসে পৌঁছিয়েছে তা তাকে অবাক করেছে। তিনি তার সেনাদের আদেশ দিলেন, তাকে আমাদের গোপন কারাগারে নিয়ে যাও, আমি নিজের হাতের সত্যতা যাচাই করব। ফিওনাকে এক সিক্রেট কারাগারে নিয়ে যাওয়া হলো। কারাগারটি ছিল পাহাড়ের গভীরে, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছই না। কারাগারের দেওয়ালগুলো ছিল মহাকাশের বিরল ধাতু দিয়ে তৈরি, যা পৃথিবীর বিজ্ঞানীরা কল্পনাও করতে পারবে না। কারাগারের চারপাশে ড্রাগনের প্রহরী ঘুরছিল, তাদের চোখ থেকে সবকিছু পর্যবেক্ষণ করছিল। ফিওনার হাত ও কোমরে এক ধরনের শক্তিশালী শিকল পরানো হলো, যা ভেনাসের বিশেষ চৌম্বক শক্তি দ্বারা তৈরি। ফিওনা বুঝতে পারছিল পরিস্থিতি তার জন্য কঠিন হতে চলেছে, কিন্তু তার মন এখনো শক্ত ছিল। সে জানে জ্যাসপার এখানেই আছে এবং কোনো না কোনোভাবে তাকে দেখতে পাবে। ড্রাকনিস নিজের সিংহাসনে বসে ভাবছিলেন, এই মানব কন্যা কিভাবে ভেনাসে এলো? এর পেছনে কি কোনো ষড়যন্ত্র আছে? তিনি সিদ্ধান্ত নিলেন কারাগারে গিয়ে নিজেই মেয়েটির মুখোমুখি হবেন এবং সত্য উদ্ঘাটন করবেন। ফিওনা এখনো জানে না কি অপেক্ষা করছে তার জন্য, কিন্তু তার হৃদয়ে একটাই আশা, জ্যাসপারের সঙ্গে দেখা হওয়া। ফিওনাকে বন্দি করে একটি বিশেষ কক্ষে নিয়ে আসা হয়েছে, যা অন্য সাধারণ কারাগার থেকে আলাদা। এটি ছিল ড্রাকনিস রাজ্যের একটি সুরক্ষিত এলাকা, যেখানে মানবদের জন্য বিশেষ ব্যবস্থাপনা করা হয়েছিল। কক্ষটি এমনভাবে ডিজাইন করা ছিল যাতে পৃথিবীর মতো পরিবেশ তৈরি করা যায়। সেখানে কৃত্রিম অক্সিজেন সরবরাহ করা হচ্ছিল। তাপমাত্রা পৃথিবীর গড় তাপমাত্রার সঙ্গে মিল রেখে স্থির রাখা হয়েছিল। চারপাশে গাছপালার মতো কৃত্রিম উদ্ভিদ ছিল, যা শুধুমাত্র পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য স্থাপন করা হয়েছিল। কক্ষে একটি নরম বিছানা ছিল, যা মানুষের আরামের কথা ভেবে তৈরি। দেওয়ালে বিভিন্ন ধরনের মনোরম দৃশ্য প্রদর্শনকারী হলোগ্রাফিক স্ক্রিন স্থাপন করা ছিল, যাতে বন্দি থাকা অবস্থায় ফিওনার মনে কোনো চাপ না পড়ে। কক্ষে পৌঁছানোর পর ড্রাগন প্রহরীরা ফিওনার স্যুট খুলে ফেলল, কারণ তারা নিশ্চিত হতে চেয়েছিল যে স্যুটের ভিতরে কোনো অস্ত্র বা গোপন ডিভাইস নেই। ফিওনার স্যুট ও অন্যান্য যন্ত্রপাতি একটি বিশেষ চৌম্বকীয় বাক্সে সংরক্ষণ করা হলো, যাতে ফিওনা এগুলো ব্যবহার করতে না পারে। ফিওনা কিছুটা ক্লান্ত ছিল, তবে তার মধ্যে ছিল অদম্য সাহস। সে চারপাশটা দেখতে লাগলো। কক্ষটি আরামদায়ক হলেও এটি তার কাছে কোনো যুক্তি নয়। তার মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, জাসপার কি জানে আমি এখানে? ড্রাগন প্রহরীরা তাকে জানিয়ে গেল, ড্রাকনিস নিজে তোমার সঙ্গে দেখা করবেন, তোমার প্রশ্নের উত্তর তিনি দেবেন। ফিওনা বসে রইল। তার মনোযোগ চারপাশের কৃত্রিম পরিবেশে নয়, বরং সেই মুহূর্তে যখন সে জ্যাসপারের মুখোমুখি হবে। ড্রাকনিস তখনও সিদ্ধান্ত নিচ্ছিলেন কিভাবে ফিওনার সঙ্গে কথা বলা হবে। তিনি জানতেন একজন মানুষকে এত দূর থেকে ভেনাসে আসতে দেখাটা সহজ কিছু নয়। এটা হয়তো কেবল প্রেম নয়, এর পিছনে কোনো রহস্য থাকতে পারে। কিন্তু ড্রাকনিস আরেকটি জিনিসও অনুভব করেছিলেন, ফিওনার সাহস। এই কন্যা এত বাধা পেরিয়েও এখানে পৌঁছিয়েছে, এই সাহসকে অবমূল্যায়ন করা উচিত নয়। ড্রাকনিস ধীর পায়ে কক্ষে প্রবেশ করলেন। তার বিশাল দৈহিক অবয়ব এবং মেঘের মতো গম্ভীর কণ্ঠস্বরের কারণে কক্ষের পরিবেশ যেন আরো গম্ভীর হয়ে উঠল।
তার আগমনেই ফিওনা বুঝতে পারল তিনি কেবল একজন ড্রাগন নন, তিনি রাজ্যের শাসক ড্রাকোনিস। ড্রাকোনিস দাঁড়িয়ে ফিওনার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি মানবকন্যা? কেন তুমি ভেনাসে এসছো? ফিওনা একটু ভয় পেলেও সাহস করে বলল, আমার নাম এলিসন ফিওনা। আমি প্রিন্স জেসপারের জন্য এখানে এসেছি। সে অনেকদিন ধরে আমার কোনো খোঁজ নেয়নি। আমি জানি না সে কি অবস্থায় আছে। ড্রাকোনিসের চোখ সংকীর্ণ হলো। তিনি ফিওনার সাহস এবং সরলতা অনুভব করলেন, তবে তার কণ্ঠ কঠোর রয়ে গেল। তিনি বললেন, তুমি কি জানো এখানে আসা মানুষের জন্য কতটা বিপজ্জনক? এটা কেবল প্রেমের বিষয় নয়। আমি ড্রাকোনিস, এই রাজ্যের রাজা এবং জেসপারের পিতা। ড্রাকোনিসের পরিচয়ে ফিওনা মৃদু জড়সড় হলেও নিজের অবস্থান ধরে রাখল। সে সামান্য মাথা নইয়ে বলল, আপনাকে সম্মান করি মহামান্য, কিন্তু আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজতে এসেছি। আমি জানি না সে কোথায় এবং কি অবস্থায় আছে। আমি শুধু তার সঙ্গে কথা বলতে চাই। ড্রাকোনিস ফিওনার চোয়ালে দৃঢ়তা এবং চোখে সত্যতা খুঁজে পেলেন, তবে তার মুখে কোনো বিশেষ ভাবান্তর দেখা গেল না। তিনি ধীর গলায় বললেন, তুমি জানো না তোমার উপস্থিতি কী ধরনের সমস্যা তৈরি করতে পারে? তোমার মতো একজন মানুষের এখানে থাকা অনেক বিপজ্জনক, আর জ্যাসপারের কাছে যাওয়া এত সহজ নয়। কিন্তু ড্রাকোনিস থেমে গেলেন। তার মনের সন্দেহ এবং কৌতূহল উভয় কাজ করছিল। ফিওনা সরাসরি ড্রাকোনিসের দিকে তাকিয়ে বলল, আমি যে কোনো পরীক্ষার সম্মুখীন হতে রাজি আছি। আমার জন্য যদি এটি বিপজ্জনক হয় তবে আমি নিজেই সে ঝুঁকি নিতে প্রস্তুত। আমি কেবল প্রিন্সের সঙ্গে দেখা করতে চাই। ড্রাকোনিস কিছুক্ষণ নীরবে ফিওনার কথা শুনলেন। তিনি বুঝতে পারলেন এই মানব কন্যা কেবল ভালোবাসার জন্যই এখানে আসেনি। তার ভিতরে আছে এক অদম্য ইচ্ছা শক্তি যা তাকে এ দূর পর্যন্ত নিয়ে এসেছে। ড্রাকোনিস স্থির কিন্তু গম্ভীর কণ্ঠে বললেন, আমি জানি তোমার আর আমার পুত্রের মধ্যে সম্পর্ক কী ছিল, কিন্তু ফিওনা, তোমার কি মনে হয় সে এখনও তোমাকে মনে রেখেছে? জ্যাসপার তোমার কথা একেবারে ভুলে গেছে? ফিওনার হৃদয় থমকে গেল, তবে তার চোখে দৃঢ়তা ঝলসে উঠল। সে বলল, আমি তা বিশ্বাস করি না। প্রিন্স আমাকে ভুলতে পারে না। ড্রাকোনিস ঠান্ডা হেসে বললেন, তোমার বিশ্বাস আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। জ্যাসপার এখন অন্য একজনের জীবনে আবদ্ধ। সে তোমাকে অনেক আগেই ভুলে গেছে। এবং হ্যাঁ, তার এঙ্গেজমেন্ট আগামীকাল। অ্যালিসা, ফ্লোরাস রাজ্যের রাজকুমারী, তার হবু স্ত্রী। ড্রাকোনিসের কথা শুনে ফিওনার শরীর জমে গেল। মনে হলো যেন তার মনের সব আশা মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেল, কিন্তু তারপরও সে নিজের ভেতরের শক্তিকে ধরে রাখলো। সে বলল, আমি তা মানি না। আপনি যাই বলুন, আমি বিশ্বাস করি না যে প্রিন্স আমাকে ভুলে গেছে। আমি নিজে তার মুখ থেকে শুনতে চাই। আমাকে তার সঙ্গে দেখা করতে দিন। ড্রাকোনিসের চোখে অবজ্ঞার দৃষ্টিতে চেয়ে বললেন, তুমি কি জানো তার কাছে পৌঁছানো কতটা কঠিন? তুমি একজন মানব কন্যা, আর সে ভেনাসের রাজপুত্র। এই রাজ্যের নিয়মের বাইরে তুমি কিচ্ছু করতে পারবে না। ফিওনার গলায় দৃঢ়তা ফিরে এলো। সে বলল, আমার জীবন নিয়ে আমি ঝুঁকি নিতে রাজি। আপনি আমাকে তার সামনে নিয়ে যান। আমি নিজের কানেই শুনতে চাই সে আমাকে ভুলে গেছে কিনা। ড্রাকোনিস কয়েক মুহূর্ত নীরব থাকলেন। তার চোখে এক অদ্ভুত দৃষ্টিতে চেয়ে বললেন, ঠিক আছে মানবকন্যা, যদি এতই ইচ্ছে তবে তোমার ইচ্ছে পূরণ হবে। কিন্তু মনে রেখো, তুমি যদি মিথ্যা প্রমাণ হও তবে তোমার জন্য এখানে আর কোনো জায়গা থাকবে না। ফিওনা দৃঢ়ভাবে মাথা ঝাঁকালো। আমি প্রস্তুত। আপনি যাই বলুন, আমি প্রিন্স জ্যাসপারের মুখ থেকে সত্য শুনতে চাই। ড্রাকোনিস গভীর দৃষ্টিতে ফিওনার দিকে চেয়ে রইলেন। তারপর নিজের সৈন্যদের নির্দেশ দিলেন, তাকে একদিনের জন্য প্রস্তুত করো। কাল সকালে তাকে প্রাসাদে নিয়ে যাওয়া হবে। পরের দিন সকালে ফিওনাকে তার আনা স্যুট পরানো হলো। ড্রাকোনিসের আদেশে সৈন্যরা ফিওনাকে সুরক্ষিতভাবে প্রাসাদের দিকে নিয়ে গেল। ফিওনার মন উত্তেজনা ও ভয়ে আচ্ছন্ন ছিল। তার একমাত্র ইচ্ছে জ্যাসপারকে দেখা এবং তার মুখ থেকে সত্যিটা জানা। প্রাসাদটি এক মহাকাব্যিক স্থাপত্যের নিদর্শন ছিল। বিশাল সোনালী দরজা ধীরে ধীরে খুলে গেল এবং ফিওনার চোখে পড়ল রাজ্যের সিংহাসন কক্ষ। সোনালী ও রক্তিম
আলোয় ঝলমল করছিল পুরো হলঘর। ছাদের গম্বুজে আঁকা ছিল ড্রাগনদের প্রাচীন ইতিহাস এবং মেঝেতে ছিল জ্বলন্ত পাথরের নকশা, যা ভেনাসের শক্তি প্রতীকীভাবে প্রদর্শন করছিল। ফিওনাকে সিংহাসনের সামনে নিয়ে যাওয়া হলো। সিংহাসনে বসেছিলেন ড্রাকোনিস, তার চারপাশে ড্রাগন সৈন্য এবং রাজ্য পরিষদের সম্মানিত সদস্যরা। কক্ষে এক গভীর নিরাপত্তা নেমে এলো, যেন প্রতিটি ব্যক্তি ফিওনাকে পর্যবেক্ষণ করছিল। ড্রাকোনিস তার গম্ভীর কণ্ঠে বললেন, মানবকন্যা, তুমি এখন রাজপ্রাসাদের সিংহাসন কক্ষে উপস্থিত। আমি তোমাকে এখানে এনেছি কারণ তুমি দাবি করেছো আমার পুত্র জাসপারকে তুমি ভালোবাসো এবং সে তোমাকে ভালোবাসে। ফিওনা ধীরে ধীরে মাথা উঁচু করে তাকালেন। হ্যাঁ, আমি তাই দাবি করি। আমি এখানে এসেছি শুধু জ্যাসপারের মুখ থেকে সত্যটা জানার জন্য। আপনি যাই বলুন, আমি বিশ্বাস করি না যে সে আমাকে ভুলে গেছে। ড্রাকোনিস হাসলেন, তবে সে হাসি ঠান্ডা ও রহস্যময়। তুমি সত্য জানতে চেয়েছো, তাই সত্য তোমার সামনে প্রকাশিত হবে। কিন্তু মনে রেখো ফিওনা, সত্য সবসময় মধুর হয় না। ঠিক সেই মুহূর্তে সিংহাসন কক্ষের বিশাল দরজা আবার খুলে গেল। হেঁটে আসছিলেন জ্যাসপার। তার পরনে ছিল ড্রাগন রাজকীয় পোশাক, তার চোখে ছিল কঠোরতা, কিন্তু তার মুখে এক ধরনের নিরাসক্ত অভিব্যক্তি। ফিওনার চোখ বড় হয়ে গেল। সে এক পলকের জন্যে বিশ্বাসই করতে পারল না যে তার সামনে জ্যাসপার দাঁড়িয়ে আছে। তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল, কিন্তু জ্যাসপারের মুখ থেকে কোনো আবেগ প্রকাশ পাচ্ছিল না। ড্রাকোনিস বললেন, জাসপার, এই মানবকন্যা দাবি করছে তুমি তাকে ভালোবাসো। তার কথার সত্যতা প্রমাণ করার জন্য তুমি কি তার সামনে কিছু বলবে? জ্যাসপার ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে গেল। তার চোখ ফিওনার চোখের দিকে নিবদ্ধ এবং তার কণ্ঠ ছিল একেবারে স্থির। তুমি কেন এখানে এসেছো ফিওনা? ফিওনা হঠাৎ সব শক্তি হারিয়ে ফেলল। সে বলল, আমি তোমার কাছে জানতে এসেছি প্রিন্স, তুমি কি আমাকে ভুলে গেছো? আমার সাথে যোগাযোগ কেন করনি তুমি? জ্যাসপার তখন বলল, যোগাযোগ করার মতো কোনো প্রয়োজন মনে করিনি। ফিওনা কান্না চেপে রেখে দৃঢ় কণ্ঠে বলল, তুমি মজা করছো তাই না প্রিন্স? মাউন্টেন গ্লাস হাউসে আমাদের কাটানো সেই মুহূর্তগুলো, সেগুলো কি তুমি ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো তুমি আমাকে কতটা যত্ন করেছো, আমাকে বিপদে বারবার বাঁচিয়েছো? তুমি কি সত্যিই ভুলে গেছো আমাদের কাটানো ঘনিষ্ঠ মুহূর্ত, তোমার দেওয়া উপহার? এই দেখো তোমার ছোঁয়া লকেট, এই দেখো তোমার দচ্ছা লকেট এখনো আমার গলায়, তোমার দেওয়া পারফিউম আমি সব সময় আমার গায়ে জড়িয়ে রাখি। আর তুমি সত্যি কি আমাকে ভুলে গেছো? জ্যাসপার তার চোখ নামিয়ে বলল, ফিওনা, এই পৃথিবীর বাইরে ভেনাসের রাজ্য মানবদের জন্য নয়। তুমি যেভাবে এসেছো সেভাবেই ফিরে যাও। এখানে তোমার থাকার কোনো অধিকার নেই। এই জায়গা তোমার জন্য খুব বিপজ্জনক। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। ফিওনার চোখ ছলছল করে উঠল, কিন্তু সে হাল ছাড়ল না। ফিরে যাব? তুমি জানো আমি এখানে আসার জন্য কি করেছি? কত মাস ধরে কষ্ট করেছি। এক মুহূর্তের জন্য ভেবেছো এই বিপজ্জনক পথে আমি কেন এসেছি? না, তুমি ভাবতে পারবে না। তুমি তো ড্রাগন, তুমি এক পলকে উড়ে উড়ে পৃথিবী চলে যেতে পারো, কিন্তু আমার কাছে এটা সহজ ছিল না। জ্যাসপার তার স্থির দৃষ্টিতে ফিওনার দিকে তাকালো। তার চোখে এক ধরনের শীতলতা দেখা গেল। তুমি এখানে কেন এসেছো ফিওনা? ভালোবাসা? আমি তোমাকে পৃথিবীতে রেখে এসেছি। আমার জগৎ তোমার জন্য নয়। আমাদের দুই জগৎ আলাদা এবং আমি সেটাই চেয়েছি। এখানে থেকে তুমি শুধু নিজেকে বিপদের মুখে ফেলছো। ফিওনা থেমে গেল, তার কণ্ঠ থরথর করছিল। তুমি জানো আমি তোমার জন্যই এসেছি। আমি ভেবেছিলাম তুমি আমাকে অন্তত একবার দেখতে চাইবে, কিন্তু এখন দেখছি তুমি আমাকে পৃথিবীতে রেখে এসে ভুলে যেতে চাইছো। তুমি আমাকে ভালোবাসো না? ঠিক সেই মুহূর্তে সিংহাসনের পিছন থেকে ভেসে এলো এক নারীর গম্ভীর ও ধারালো কণ্ঠ। তুমি কি এখনো এখানে থাকবে মানবকন্যা? ফিওনা চমকে উঠল। ধীরে ধীরে এক সুন্দরী ড্রাগন নারী সামনে এগিয়ে এলো। তার পরনে ছিল চকচকে সোনালি পোশাক, যা তার আভিজাত্যের পরিচয় বহন করছিল। চোখে ছিল এক ধরনের তীক্ষ্ণ দৃষ্টি, যা ফিওনার দিকে অবজ্ঞার সঙ্গে তাকিয়েছিল। ফিওনার আর চিনতে বাকি রইল না অ্যালিসাকে। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি অ্যালিসন। ফিওনা, তুমি বুঝতে পারছো না তুমি এখানে থাকার যোগ্য নও। আমার প্রিন্সকে নিয়ে তোমার কোনো অধিকার নেই।
অ্যালিসা দৃঢ় কণ্ঠে বলল। ফিওনা তখন হতভম্ব হয়ে বলল, কি সব বলছো তুমি অ্যালিসা? প্রিন্স শুধু আমার। অ্যালিসা তার কথার মাঝখানে থামিয়ে দিয়ে বলল, আমি অ্যালিসা, ড্রাকনিস রাজ্যের রাজকন্যা এবং জ্যাসপারের নিয়োজিত সঙ্গিনী। আগামীকাল আমাদের আনুষ্ঠানিক বাগদান হবে। তুমি এখানে আসার সাহস কিভাবে পেলে? ফিওনার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। আমি এখানে জ্যাসপারের কাছে এসেছি। আমি তার সঙ্গে কথা বলতে চাই। আমাদের যে সম্পর্ক ছিল সেটা এত সহজে শেষ হতে পারে না। অ্যালিসা একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তুমি কি ভাবছো তোমার মতো একটি মানব কন্যার জন্য প্রিন্স তার রাজ্য, তার পরিবার এবং তার দায়িত্ব ভুলে যাবে? তুমি বুঝতে পারছো না সে তোমার জন্য কোনো ভবিষ্যৎ দেখছে না? ফিওনা দৃঢ়ভাবে বলল, এটা আমি তার মুখ থেকেই শুনতে চাই। আমি তোমার কাছে প্রমাণ করতে চাই আমার ভালোবাসা আমাকে ভুলে যায়নি। অ্যালিসার চোখে আগুন জ্বলে উঠল, কিন্তু সে শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, প্রমাণে যদি চাই তবে প্রিন্স নিজেই বলবে সে কি চায়। তবে আগামীকাল আমাদের বাগদান অনুষ্ঠানে তোমাকে আমন্ত্রণ জানালাম। জ্যাসপার নীরব ছিল পুরো সময়। ফিওনা তার চোখে কোনো আবেগের ঝলক দেখতে চাইল, কিন্তু তার মুখ ছিল পাথরের মতো শক্ত। আমি প্রমাণ করব প্রিন্স এখনো আমারই, তুমি যাই বলো না কেন। ফিওনা দৃঢ় কণ্ঠে বলল এবং অ্যালিসোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। সিংহাসনের কক্ষ তখন এক মুহূর্তের জন্য যেন নিস্তব্ধ হয়ে গেল। ফিওনার কণ্ঠে ছিল দুঃখ, আশা এবং বিশ্বাসের মিশ্রণ। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু তার দৃষ্টিতে ছিল এক অটল সংকল্প। প্রিন্স, একবার বলো। ফিওনা জোরালো কণ্ঠে বলল, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি শুধু তোমার সত্যি কথা শুনতে চাই। একবার তোমার মুখ থেকে শুনতে চাই তুমি আমাকে এখনো ভালোবাসো আর আমাকে এখনো মিস করো। এটা শুনেই আমি এখান থেকে ফিরে যাব। যত কষ্টই হোক তোমার জন্য অপেক্ষা করব পৃথিবীতে যেয়ে। শুধু একবার বলো, তোমার এই সঙ্গী বা এই রাজ্য আমাকে ভুল প্রমাণ করতে পারবে না। জ্যাসপার তার চোখ কঠিন সবুজ চোখজোড়া ফিওনার দিকে স্থির রেখেই বলল, ফিওনা। সে অবশেষে বলল, তার কণ্ঠ ভারী আর একেবারে গভীর, যেন নিজের মনের সঙ্গে লড়াই করছে। তুমি আমার জীবনে এক অংশ ছিলে, সেটা পৃথিবীতে থাকাকালীন, কিন্তু এখানে তোমার কোনো জায়গা নেই। আমি একজন ড্রাগন আর তুমি একজন মানব কন্যা। আমাদের এই সম্পর্ক অসম্ভব। ফিওনার বুকটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। এটা সত্য নয়। ফিওনা চিৎকার করে বলল, তোমার চোখে আমি আজও সেই ভালোবাসা দেখতে পাচ্ছি। তুমি আমাকে ভোলোনি প্রিন্স, সত্যি বলো, তুমি কি আমাকে ভালোবাসো না? কক্ষের সবাই তাদের নিঃশ্বাস আটকে রেখেছিল। অ্যালিসার চোখে ছিল রাগ আর বিদ্বেষ, কিন্তু সে কিছু বলল না। ড্রাকনিসও নির্বিকার মুখে সিংহাসনের পাশে দাঁড়িয়েছিল। এথেরিয়ান চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখে যাচ্ছে। জ্যাসপার চুপচাপ ফিওনার দিকে তাকিয়ে রইল। তার চোখে এক মুহূর্তের জন্যে আবেগ দেখা দিল, কিন্তু সে আবারও কঠোর হয়ে গেল। ফিওনা, সে কড়া গলায় বলল, তোমাকে ভালোবাসা আমার জন্য দুর্বলতা। আমি একজন ড্রাগন, আমার পথ আলাদা, আর ড্রাগন হয়ে আমি কখনোই দুর্বল হতে চাই না। ফিরে যাও তুমি তোমার পৃথিবীতে। ফিওনা নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার হৃদয় যেন থেমে গিয়েছিল। অশ্রুভরা চোখে সে কাপা কণ্ঠে বলল, তুমি সত্যি বলছো প্রিন্স? আমি জানি তুমি মিথ্যা বলছো। একবার বলো তুমি আমাকে ভালোবাসো, শুধু একবার বলো প্রিন্স। ভেনাসের এলড্রো প্রাসাদে যেখানে রাজকীয় চৌলুস এবং আভিজাত্যের ছোঁয়া, ঠিক সেখানে ফিওনার হৃদয় যেন একাকিত্বের গভীরে ডুবছে। চারপাশের রূপরস গন্ধের মতো তার অন্তরে যে শূন্যতা, তা ক্রমশ গাঢ় হচ্ছে। জ্যাসপারের মুখে কোনো পরিবর্তন নেই। ঠোঁট থেকে বেরিয়ে আসা নির্মম বাক্যগুলো ফিওনার মনের গভীরে বিষের মতো ক্ষত তৈরি করে। আমি তোমাকে ভালোবাসি না ফিওনা। পৃথিবীর ভালোবাসা পৃথিবীতেই শেষ। ভেনাসে তার কোনো অস্তিত্ব নেই আমার কাছে। আমি তোমাকে ভুলে গেছি, আর তুমিও আমাকে ভুলে যাও। ফিওনার পা যেন জমে গেছে।
তার চোখে অবাক এবং হতবাক ভাব। যে চোখগুলো একসময় তার প্রতি ভালোবাসার অনুভূতি প্রকাশ করেছিল, আজ সেগুলো এত ঠান্ডা, এত নির্লিপ্ত। নিজেকে সামলে নিয়ে ফিওনা জ্যাসপারের কাছে এগিয়ে যায়। সে তার হাত স্পর্শ করে যেখানে এখনো তার দেওয়া ব্রেসলেটটি বাঁধা রয়েছে। ফিওনার ঠোঁট কাঁপে। তাহলে প্রিন্স, এই ব্রেসলেটটা এখনো তোমার হাতে কেন? এটাও কি পৃথিবীর ভালোবাসার অংশ নয়? জ্যাসপার চোখ নামিয়ে ব্রেসলেটটির দিকে তাকায়। কিছুক্ষণের জন্য তার মুখে এক অদ্ভুত ছায়া ভেসে ওঠে, কিন্তু মুহূর্তেই সে নিজেকে শক্ত করে ঠোঁটে তাচ্ছিল্যের হাসি এনে বলে, ও, এটা তো ভুলে গিয়েছিলাম। সে ব্রেসলেটটি খুলতে যায়, কিন্তু খুলতে পারছে না, যেন এই ব্রেসলেট তার হৃদয়ের কোনো অংশ ধরে রেখেছে। ক্রোধে জ্যাসপার নিজের শক্তি দিয়ে এক টানে ব্রেসলেটটি ছিঁড়ে ফেলল এবং তা প্রাসাদের বারান্দা থেকে নিচে ছুঁড়ে দিল। ফিওনা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখের জল গাল বেয়ে পড়ছে, কিন্তু সে কোনো শব্দ করতে পারছে না। জ্যাসপার এথিরিয়ানের দিকে ঘুরে বলে, এই মেয়েটাকেও স্পেসশিপের কাছে পৌঁছে দিয়ে আয়। এটা বলেই জ্যাসপার প্রাসাদের দরজার দিকে এগিয়ে যায়। কিছু একটা ভেবে পর মুহূর্তেই থেমে আবারও ঘুরে দাঁড়ায়। ফিওনা প্রতিমূর্তির দাঁড়িয়েছিল। তার হৃদয় যেন প্রতিটি ধাপে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে একটি ভারী পায়ের আওয়াজ ভেসে এলো। জ্যাসপার পুনরায় ফিরে এসেছে তার সামনে। তার মুখে ছিল এক অদ্ভুত কাঠিন্যতা, যেন তার সিদ্ধান্ত পাথরের মতো স্থির। ফিওনার সামনে এসে দাঁড়িয়ে তার গভীর চোখ দুটি ফিওনার কাঁপতে থাকা হৃদয়ের গভীরে প্রবেশ করল। কিছুক্ষণ নীরব থাকার পর জ্যাসপার হঠাৎ বলে উঠল, তুমি যদি আজ যেতে না চাও তবে থেকে যাও। আগামীকাল আমার আর অ্যালিসার বিয়েটা দেখে যেও। এটা দেখার পর হয়তো নিজেই সিদ্ধান্ত নিতে পারবে পৃথিবীতে ফিরে যাওয়া তোমার জন্য কতটা সহজ হবে। ফিওনার শরীর জমে গেল। তার পা যেন মাটিতে শেকড়ের মতো গেঁথে গেল। সে কোনো উত্তর দিতে পারছিল না। জ্যাসপারের মুখে এক বিন্দু অনুশোচনা নেই, শুধু একটি দৃঢ়তা, যা ফিওনার হৃদয় ভেদ করে গেল। হঠাৎই সেখানে হাজির হলো আলবিরা। তার সাথে থারেনিয়াসও ছিল, কিন্তু একোয়ারা কোথাও দেখা গেল না। প্রিন্স, আপনি কি নিশ্চিত যে এটাই সঠিক সিদ্ধান্ত? আলবিরা তার স্বাভাবিক শান্ত গলায় প্রশ্ন করল। জ্যাসপার কোনো উত্তর দিল না। তার চোখ সরাসরি ফিওনার দিকে ছিল, যেন সে অপেক্ষা করছে ফিওনা কি করবে। থারিনিয়াস পরিস্থিতির জটিলতা বুঝতে পেরে বলল, আমাদের সময় বেশি নেই। ফিওনাকে স্পেসশিপে পৌঁছতে হবে। প্রিন্স, আপনি যদি কিছু বলতে চান তবে এখনই বলুন। ফিওনা এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে জল গড়িয়ে পড়ছিল। আলবিরা আর থারিনিয়াস একে অপরের দিকে তাকালো, যেন এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তারাও কিছু বলতে পারছে না। তুমি কি প্রস্তুত ফিওনা? থারিনিয়াস ভাঙা কণ্ঠে প্রশ্ন করল। জ্যাসপারের কথাগুলো যেন এক একটি তীর হয়ে ফিওনার হৃদয়কে বিদ্ধ করছিল। সে স্থির চোখে জ্যাসপারের মুখের দিকে তাকিয়েছিল, যেন সেই মুহূর্তে তার শেষ আশাটুকুও নিভে গেল। আচ্ছা, আমি চলে যাব। ফিওনা কাঁপা কণ্ঠে বলল, কিন্তু তার গলায় ছিল এক অদ্ভুত দৃঢ়তা। তবে একবার হামিংবার্ড বলে ডাকো। জ্যাসপার থমকে দাঁড়ালো। কয়েক মুহূর্ত তার গভীর দৃষ্টি ফিওনার চোখে আটকে রইল। তার মনে যেন এক অদৃশ্য যুদ্ধ চলছিল। ভালোবাসার কাছে নিজেকে হারিয়ে ফেলার ভয় আর নিজের অনুভূতিকে লুকিয়ে রাখার জেদ। শেষ পর্যন্ত সে এক গভীর নিঃশ্বাস ফেলে বলল, হামিংবার্ড পৃথিবীর সবচেয়ে ছোট পাখি, কিন্তু এটা ভেনাস। এখানে এমন কোনো পাখি নেই। এই কথা বলে জ্যাসপার মুখ ঘুরিয়ে হনহন করে বেরিয়ে গেল, যেন তার কথার ভার সে নিজেও বহন করতে পারছে না। ফিওনা নির্বাক দাঁড়িয়ে রইল। জ্যাসপারের দৃশ্যটি তার চোখের সামনে ধোঁয়াশার মতো মিলিয়ে যেতে লাগলো। তার হৃদয় যেন মুহূর্তেই এক বিশাল শূন্যতার মধ্যে পড়ে গেল। হঠাৎ করে তার শরীর কাঁপতে শুরু করলো। তার শ্বাস আটকে আসছিল। জ্যাসপারকে শেষবারের মতো দেখার ব্যাকুলতায় ভরা চোখ দুটি ধীরে ধীরে বন্ধ হয়ে
এলো। অতঃপর ফিওনা নিঃশব্দে মাটিতে লুটিয়ে পড়ল। তার চেতনাহীন শরীর নিস্তব্ধ প্রাসাদের পাথরের মেঝেতে পড়ে রইল, কিন্তু তার মন তখনও জ্যাসপারের শেষ কথাগুলোর মধ্যে আটকে ছিল। সেই শীতল কথাগুলো যা তার ভালোবাসার সমস্ত আশা ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। ফিওনার চোখ ধীরে ধীরে খুলে গেল। চারপাশটা যেন ঘোলাটে মনে হচ্ছিল। ধাতস্থ হতে কয়েক মুহূর্ত লেগে গেল। মাথার ভিতর ভারী শব্দ, শরীরটা যেন অবশ হয়ে আছে। অবশেষে চারপাশটা স্পষ্ট দেখতে পেল। এই কক্ষটা তার চেনা, ঠিক সেই ঘর যেখানে প্রথমবার তাকে এনে রাখা হয়েছিল। মনে পড়ে গেল প্রথমবারের মতো ড্রাকোনিসের সভায় পা রাখার স্মৃতি। কক্ষের কোণে দাঁড়িয়েছিল থারিনিয়াস, গম্ভীর মুখ, তীক্ষ্ণ চোখে ফিওনার দিকে তাকিয়ে। তার কণ্ঠস্বর যেন পুরো কক্ষে প্রতিধ্বনিত হলো। ফিওনা, তুমি কি তৈরি? তোমাকে স্পেসশিপের কাছে পৌঁছে দেওয়া হবে। তোমার সিদ্ধান্ত নিতে বেশি সময় নেই। ফিওনা চুপ করে রইল। এক মুহূর্তের জন্য মনে হলো তার শরীরটা যেন আরও চলছে না, সবকিছুই যেন থেমে গেছে। কিন্তু তার মনের গভীরে একটা অদ্ভুত শক্তি কাজ করছিল। তৈরি হও। থারিনিয়াস আবার বলল, এবার একটু কঠোর সুরে। যাত্রা সহজ হবে না, তবে তুমি কি যেতে চাও, নাকি তুমি সত্যি সত্যি কালকে পর্যন্ত থাকবে এখানে? ফিওনা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে ছিল দৃঢ়তা। আমি থাকবো না এখানে আর। সে বলল, স্বরে জেদ আর সাহসের ঝিলিক। আমি তৈরি, আমাকে নিয়ে চলো। থারিনিয়াস তার ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলল, তাহলে প্রস্তুত হও, সময় ঘনিয়ে আসছে। আমরা তোমাকে আর বেশিক্ষণ ভেনাসে রাখতে পারবো না। থারিনিয়াসের নির্দেশে ফিওনাকে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়ার জন্যে কয়েকজন ড্রাগন সদস্য এগিয়ে এলো। ফিওনা ধীরে ধীরে কক্ষের বাইরে পা রাখল। তার হৃদয় ভারী, কিন্তু তার চাহনিতে ছিল অনর এক সংকল্প। প্রাসাদের বাইরে বেরিয়ে তারা বাগান পেরিয়ে চলল। এই বাগানটা পূর্বে একবার দেখা হলেও এখন যেন এক অদ্ভুত শূন্যতা নিয়ে ফিওনার চোখে ধরা দিল। চারিদিকে মনোমুগ্ধকর ফুলের সারি, জলধারার নরম শব্দ, সব কিছুই যেন তাকে বিদায় জানাচ্ছে। ফিওনা প্রত্যেকটা পদক্ষেপে গভীরভাবে চারপাশটা দেখতে লাগলো, যেন কোথাও একবার জ্যাসপারের মুখটা দেখতে পাবে। তার মনে বারবার প্রশ্ন উঠে আসছে,